আজকের ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন। ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10-এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্কের উপর বোর্ডের টেক্সট বইয়ের মোট 18টি অঙ্ক এবং বাংলাদেশের সকল বোর্ডের 2015 থেকে 2019 অর্থাৎ এই যাবৎকালে মোট 11টি সৃজনশীল প্রশ্ন এসেছে। এই 18টি অঙ্ক এবং 11টি সৃজনশীল প্রশ্ন একই ক্লাসে সমাধান করা সম্ভব নয়, তাই এদেরকে আমরা কয়েকটি ক্লাসে ভাগ করে সব কয়টি অঙ্ক এবং সৃজনশীল প্রশ্নের সঠিক এবং নির্ভুল সমাধান করব ইনশাল্লাহ। আজকে আমাদের পঞ্চম ক্লাস। প্রথম 4টি ক্লাস দেখে আজকের ক্লাসটি করলে সবচেয়ে ভালো হবে। চলো শুরু করি পঞ্চম ক্লাস। 5-এর 1 অঙ্কটি কোন কোন বই থেকে নেওয়া হয়েছে? বই, উদাহরণ গিয়াস আর অনুশীলনীতে আমির এবং অক্ষরপত্র। প্রথমে আমরা কোশ্চেনটি পড়ে নিই। কোনো একদিন বায়ুর তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 60%। যদিও ওই স্থানের তাপমাত্রা হ্রাস পেয়ে 12 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে বায়ুস্থ জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে? এই কথার অর্থ কী? এই কথার অর্থ হলো, মনে করো শীতকালে কোনো একদিন দুপুরের তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস এবং সেই তাপমাত্রা সন্ধ্যায় নেমে 12 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। তোমরা তো জানো দুপুরে সাধারণত শিশির পড়ে না। শিশির পড়ে কখন? সন্ধ্যায়। কেন শিশির পড়ে? নিশ্চয়ই এই যে তাপমাত্রা কমে শিশির পড়ে, মানে এটা কীভাবে? তার মানে বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে, তাপমাত্রা কমার কারণে সেই জলীয়বাষ্প ঘনীভূত হয়ে শিশির আকার ধারণ করে। তাহলে এই জলীয়বাষ্প ঘনীভূত হয় মানে কি? জলীয়বাষ্প শিশিরে পরিণত হয়। অথবা তোমরা এটাও চিন্তা করতে পারো যে তোমার রুমে এসি লাগাইলা, তো তোমার রুমের টেম্পারেচার ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। এসি লাগানোর পরে তুমি টেম্পারেচার 12 ডিগ্রি সেলসিয়াস করে ফেললাম। তাহলে তোমার রুমের জলীয়বাষ্প ঘনীভূত হবে। সেটা কোথায় দেখবা ঘনীভূত হওয়ার জিনিসটা? সেটা দেখবা তোমার এসির একটা পাইপ দিয়ে দেখবা ফোটায় ফোটায় পানি পড়ে। সেটা হচ্ছে জলীয়বাষ্প ঘনীভূত হওয়ার ফলাফল। তারপরে 12 এবং 22 ডিগ্রি তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ এই যে দেওয়া আছে এখানে। আর গ্লিসারের তালিকায় এই দুইটা তাপমাত্রায় গ্লিসারের উৎপাদকও দেওয়া আছে। এখন প্রথমেই আমরা যে জিনিসটা দেখব, খেয়াল করো, বায়ুর তাপমাত্রা কত? 22 ডিগ্রি সেলসিয়াস। এই 22 ডিগ্রি সেলসিয়াসে আপেক্ষিক আর্দ্রতা কত? 60%। এটা তো দেওয়াই আছে কোশ্চেনের মধ্যে। তাহলে আমরা লিখব দেওয়া আছে 22 ডিগ্রি সেলসিয়াসে আর = 60%, মানে 0.6। আবার খেয়াল করো, এই যে 22 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ এই যে দেওয়া আছে, এটা কি? ক্যাপিটাল এফ। তো আমরা লিখতে পারি ক্যাপিটাল এফ = এই যে 19.8 × 10⁻³ এত মিটার এজি। এখন আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আর = f/F, অথবা এটাও লিখতে পারো তোমরা m/M। আমাদের আগে থাকতেই জানা আছে জলীয় বাষ্পের ভর এর চাপের প্রপোর্শনাল, দ্যাট মিনস সমানুপাতিক। তাই স্বাভাবিক কারণে সমানুপাতিক উঠলে তো একটা ধ্রুবক আসতেই পারে। সেই সমানুপাতিক ধ্রুবকটা আমরা কে হিসেবে নিলাম। এই ঘটনা থেকে আমরা কি লিখতে পারি? m = kf। তো এখান থেকে তো সেই জিনিসটা লিখাই যায়। তো একটা সমানুপাতিক ধ্রুবক এখানে নিয়ে নাও, উপরে নিচে গুণ করে দাও। তাহলে আমরা কি বলতে পারি? 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর m = এই যে m = kf বা fk, যেটাই লেখো fk, আর f/F। ওকে, সো এখানে f কত? নিশ্চয়ই RF লেখা যায়। এই জিনিসটা আমরা এখানে লিখে দিতে চাই। m = এই যে f এর মান কত? RF লেখা যায় না? এটা এখন লিখে দিতে চাই RF। আর কে এর কে তো থাকবেই। চলো আমরা এবার আর এর মান বসে দিই। কত? 0.6। আর ক্যাপিটাল এফ এর মান এই যে দেখে দেখে লিখে রাখো 19.8 × 10⁻³ আর কে তো লিখতেই হবে। এবার ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এটা গুণ করলে পাই 11.88 × 10⁻³ কে।
তার মানে 22 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর আমরা জেনে গেলাম। এখন খেয়াল করি যে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কোনটা? এইটা। তাহলে এটা হচ্ছে কি 12 ডিগ্রি সেলসিয়াসে ক্যাপিটাল এফ। তাহলে কোশ্চেন থেকে আমরা লিখতে পারি 12 ডিগ্রি সেলসিয়াসে ক্যাপিটাল এফের মান এইটা। ওকে, এখন 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ু সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখতে পারবে তার পরিমাণটা জেনে নিই। আর আমরা জানি ম্যাক্সিমাম জলীয় বাষ্পের পরিমাণকে বা সম্পৃক্ত জলীয় বাষ্পের পরিমাণকে ক্যাপিটাল এম দ্বারা লেখা হয়। একইভাবে ক্যাপিটাল এম ইকুয়াল টু কোথায় থেকে কী পাই? এফ কে। স্যার এটা কোথায় থেকে পেলাম? চলো একটু দেখে নেই। এই যে এখানে আর ইকাল টু এইটা, তার মানে কি এই এম ইকাল টু এত লেখাই যাবে এই সংজ্ঞানুসারে। এখন আমরা এই যে ক্যাপিটাল এফের মানটা এখান থেকে বসাই দেব। কত? 10.5 ইন্টু 10⁻³ কে। 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর কত? 11.88 10⁻³ কে। মানে তাপমাত্রা মানে টেম্পারেচার যখন 22 থেকে নেমে হ্রাস পেয়ে 12 ডিগ্রি সেলসিয়াস হলো, সন্ধ্যায় বোঝার জন্য বলি বায়ু ম্যাক্সিমাম 10.5 ইন্টু 10⁻³ কে এই পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখতে পারবে। একটা জিনিস লক্ষণীয়, এই দেখো ইন্টু 10⁻³ কে, এটা এখানেও আছে, খেয়াল করো এই যে এইখানেও আছে। তো একই জিনিস, বুঝতে সুবিধা হবে জাস্ট এর জন্য এটা আমরা দেখাইলাম। এখন দেখো 22 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দুপুরে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প ছিল তার পরিমাণ কত? 11.88। সন্ধ্যায় তাপমাত্রা নেমে বা হ্রাস পেয়ে যখন 12 ডিগ্রি সেলসিয়াস হলো, তখন এই বায়ু ম্যাক্সিমাম বা সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখতে পারবে তার পরিমাণ কত? 10.5। আমরা এখন খেয়াল করি বায়ুতে ছিল কত? 11.88, আর গুণাকার তো এটা আছে। এখন তাপমাত্রা নেমে যখন 12 ডিগ্রি সেলসিয়াসে আসলো তখন সে সর্বোচ্চ ধরে রাখতে পারবে তো 10.5। তো নিশ্চয়ই বাকিটা কী হয়ে যাবে? শিশির হয়ে ঝরে পড়বে, দ্যাট মিন্স ঘনীভূত হবে। তো আমরা তো লিখতেই পারি, সুতরাং ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ, ওই যে বেশিটা থেকে কমটা মাইনাস করে দেবো, ইজি ব্যাপার। 11.88 ইন্টু 10⁻³ কে মাইনাস এই যে এটা 10.5 ইন্টু 10⁻³ কে। তাহলে আমরা ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ পেলাম 1.38 ইন্টু 10⁻³ কে। এখন কোশ্চেনের চাহিদা কি? জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে? দেখো কত অংশ চাওয়া হয়েছে ঘনীভূত হবে, সেটা কিভাবে বের করব? আমরা লিখতে পারি 11.88 ইন্টু 10⁻³ কে এত এ ঘনীভূত হয়। ঘনীভূত হয় কত? ওই যে 1.38 ইন্টু 10⁻³ কে। সুতরাং ঐকিক নিয়ম, একে ঘনীভূত হয় নিশ্চয়ই 1.38 ইন্টু 10⁻³ কে ইন্টু 11.88 ইন্টু 10⁻³ কে। এখন তোমরা এভাবে লিখতে পারো, অথবা ডাইরেক্টলি এভাবে লিখে দিলে, শুধু এটা লিখে দিলে হয়। নির্ণেয় ভগ্নাংশ কত? 1.38 ইন্টু 10⁻³ কে বাই যে পরিমাণ ছিল 11.88 ইন্টু 10⁻³ কে, তার মানে হলো 0.116 অংশ ঘনীভূত হয়েছে। এটাই অ্যান্সার। 0.116 এতকে 100% দিয়ে শতকরাও নিতে পারি, তার মানে কত হবে? 11.6%। অ্যান্সারটা তোমরা এইভাবেও লিখতে পারো।
এখানে 5-2 সেম 5-1 মতো। এটা কোথায় আছে? বই অনুশীলনী লেকচার থেকে নেওয়া হয়েছে। আমরা একটু কোশ্চেনটা পড়ে তোমাদের হেল্প করি। হ্যাঁ, বায়ুর তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস থেকে হ্রাস পেয়ে 4 ডিগ্রি সেলসিয়াস হলে ওই বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের ভরের কত অংশ ঘনীভূত হবে? 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা 70%, আর 24 এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এখানে দেওয়া আছে। সো তোমরা আগের নিয়ম এটা নোট খাতায় সুন্দরভাবে করে নিবে, আশা করি সবাই পারবা। এবার 5-3 এই অঙ্কটা কোথা থেকে নেওয়া হচ্ছে? বই অনুশীলনী লেকচার আর অক্ষরপত্রে আছে। কোনো একদিন বায়ুর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা কত? 50%। যদি তাপমাত্রা কমে 10 ডিগ্রি সেলসিয়াস হয়, তার মানে কি 25 থেকে 10 হয়, তবে বায়ুর জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে? 25 এবং 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দুইটা দেওয়া আছে। এটাও সেম আগের মতোই অঙ্ক। সো আশা করি এটাও তোমরা নিজেই করে নিবে। এখানে 5-4 এই সৃজনশীল কোশ্চেনটা দেখো, রাজশাহী বোর্ড 17তে আসছিল। তো আমরা আগে উদ্দীপকটা পড়ে নেই। পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান স্যার অফিস কক্ষে প্রবেশ করে দেখতে পেলেন হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস বায়ুর তাপমাত্রা, খেয়াল করো। এবং ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা ছিল কত? 75%। তিনি এসি চালু করে কক্ষের তাপমাত্রা 23 ডিগ্রিতে নামিয়ে নিলেন। তখন আর্দ্র বাল্বের পাঠ 14.76 ডিগ্রি সেলসিয়াস। গ্লেসিয়ারের তালিকায় 30 এবং 23 ডিগ্রি সেলসিয়াসে গ্লেসিয়ার উৎপাদকের মান দেওয়া আছে। আর রেনোর তালিকা থেকে খেয়াল করো 30, 23, 8, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে। তো আমরা বোঝার জন্য একটু মার্ক করে নিই। হ্যাঁ, এটা কত ডিগ্রিতে? খেয়াল করো 30-তে। 30টা লিখে দিব। এটা কত? 23 ডিগ্রিতে। এখানে 23 লিখে দেব, আমাদের বুঝতে সুবিধা হবে। এটা 8 ডিগ্রি লিখে দেব আমরা। খেয়াল করো 9, এটা নিচে আমরা 9 লিখে দেব। এখন গতে কি চাওয়া হয়েছে? ওই দিন সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসে নেমে এলে বায়ুস্থ জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে? কত অংশ ঘনীভূত হবে চাওয়া হয়েছে। তো আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। আবার এটাও লিখতে পারি, হ্যাঁ, স্মল এম বাই ক্যাপিটাল এম। আর আমরা জানি কি জলীয় বাষ্পের ভর চাপের সমানুপাতিক। সো আমরা তো লিখতেই পারি এম ইকুয়াল টু সমানুপাতিক চিহ্ন উঠলে একটা ধ্রুবক আসবে না, কে? এফ কে, তাই না? এই কারণে আমরা উপরে নিচে কে গুণ করে দিব, একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে নিলাম। এখন আমরা খেয়াল করি কোশ্চেনে কী দেওয়া ছিল? শুষ্ক বাল্বের তাপমাত্রা, দ্যাট মিন্স ওই দিনের বায়ুর তাপমাত্রা। এই বায়ুর তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা ছিল 75%। তো আমরা লিখতেই পারি দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াসে আর এর মান 75%, তার মানে 0.75। এবং এই 30 ডিগ্রি সেলসিয়াসে এই যে সম্পৃক্ত বাষ্পচাপ, তার মানে ক্যাপিটাল এফের মান 29.92 মিলিমিটার এজি দেওয়া আছে। তো আমরা লিখে নিই ক্যাপিটাল এফের মান কত? 29.92 মিলিমিটার এইচজিপি। এখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে স্মল এম ইকুয়াল টু আমরা এফ কে লিখতে পারি, এই যে এই ফর্মুলা অনুসারে, অর্থাৎ এখান থেকেও নিতে পারি স্মল এম ইকুয়াল টু এত, যেহেতু এটা সমানুপাতিক সম্পর্ক, তাই না? এই এম এর মানটা আমরা বের করতে চাই। তাই এম ইকুয়াল টু এফ ইকুয়াল টু কত? আর ইন্টু ক্যাপিটাল এফ ইন্টু কে। তোমরা বলবো স্যার কীভাবে? এটা হলো আমরা জানি আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। সো আমরা তো লিখতেই পারি স্মল এফ ইকুয়াল টু আর এফ। সেই হিসেবে আমরা এই স্মল এফের মানটা আর এফ লিখে দিলাম। কত আর এর মান? 0.75। আর এই ক্যাপিটাল এফের মান এই যে খেয়াল করো 29.92।
তাহলে আমরা যদি এখন গুণ করে দেই ক্যালকুলেটরের মাধ্যমে এম এর মান পেয়ে যাই 22.44। ও কে দিতে হবে এখানে না, কে। আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর নির্ণয় করলাম। এখন খেয়াল করো, এসি চালু করা কক্ষের তাপমাত্রা 30 থেকে নেমে 23 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। এই যে 23 ডিগ্রি সেলসিয়াসে এই যে খেয়াল করো সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপও দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি 23 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত, 20.24 মিলিমিটার এজি। তাহলে কোশ্চেনে দেওয়া আছে 23 ডিগ্রি সেলসিয়াসে এফ এর মান এত। এখন 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ু সর্বোচ্চ বা ম্যাক্সিমাম যে পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখতে পারবে তার পরিমাণ ক্যাপিটাল এম ইকুয়াল টু এফ কে। কোথা থেকে না হলো আবার খেয়াল করি, এই যে এখানে ক্যাপিটাল এম ইকুয়াল টু এফ ইন্টু কে, কারণ এরা সমানুপাতিক সম্পর্ক এই যে এখান থেকে। তাই আমরা লিখতে পারি এম ইকুয়াল টু এফ কে। এফ এর মান কিন্তু দেওয়া আছে, খেয়াল করে যে 20.24 এত কে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ছিল কত, 22.44 কে। এখন তাপমাত্রা 30 থেকে নামায়া যখনই 23 ডিগ্রি সেলসিয়াস করা হলো, আর এই বায়ু সর্বোচ্চ যে পরিমাণ ধরে রাখতে পারবে সেটার পরিমাণ কত, 20.24 কে। দেখো বায়ু ধরে রাখতে পারবে 20.24 কে, আর বায়ুতে উপস্থিত ছিল কত, 22.44 কে। তার মানে বাকিটা কী হবে, নিশ্চয়ই ওই যে এসির পাইপ দিয়ে ফোটায় ফোটায় পানি ঘনীভূত হয়ে পড়ে যাবে। তাহলে কতটুকু ঘনীভূত হবে, তাহলে বায়ুতে ছিল কত, 22.44 কে। আর তাপমাত্রা যখন কত, 23 ডিগ্রি সেলসিয়াস, তখন বায়ু ম্যাক্সিমাম ধরে রাখতে পারবে কত, 20.24 কে। তাহলে কতটুকু ঘনীভূত হয়ে এসির পাইপ দিয়ে ফোটায় ফোটায় পড়ে যাবে, তার পরিমাণ হলো 2.2 কে। এখন যদি বলে কত অংশ ঘনীভূত হবে, তো ভগ্নাংশটা লিখে দাও ওই আগের মতো 5/1 মতো, 2.2 কে বাই যে পরিমাণ ছিল এই যে এটা 22.44 কে। তার মানে নির্ণেয় ভগ্নাংশের পরিমাণ আমরা পেয়ে গেলাম 0.098 অংশ। এটা অ্যান্সার। এবার তুমি যদি শতকরায় নিতে চাও নাও 0.098 ইন্টু 100%, তাহলে কত হয়, 9.8%। এটাকে অ্যান্সার লিখতে পারো। এখন আমরা উচ্চতর দক্ষতার কোশ্চেনটা দেখে নিই। কক্ষের ভিতর এসি চালু করায় বিভাগীয় প্রধান স্যার আরাম বোধ করেন কেন? উদ্দীপকের আলোকে গাণিতিক ব্যাখ্যা দাও। তো স্যার আরাম বোধ করবেন নাকি অস্বস্তি বোধ করবেন, এটা ডিপেন্ড করে কার উপরে, আমরা জানি আপেক্ষিক আর্দ্রতার উপরে। তাইলে বিভাগীয় প্রধান স্যার তার রুমের টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস থেকে নামিয়ে 23 ডিগ্রি সেলসিয়াস করেছিলেন। তাহলে 23 ডিগ্রি সেলসিয়াসে যদি আপেক্ষিক আর্দ্রতা আমরা বের করতে পারি, সেই আপেক্ষিক আর্দ্রতা দেখেই আমরা বলে দিতে পারবো স্যার কেন আরাম বোধ করেন। তাহলে আমাদের কী করতে হবে, এই 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। তো আপেক্ষিক আর্দ্রতা বের করতে হলে তো প্রথমে শিশিরাঙ্ক লাগবে। তাহলে 23 ডিগ্রি সেলসিয়াসে আমরা শিশিরাঙ্ক নির্ণয় করতে আমাদের যেটা লাগবে, তাহলে 23 ডিগ্রিকে আমরা ধরব θ1, যেহেতু বায়ুর তাপমাত্রা ইন দ্য মোমেন্ট 23 ডিগ্রি সেলসিয়াস। আর তখন আর্দ্র বাল্বের পার্ট কত, এত, তার মানে এটা কত, θ2। আর খেয়াল করে 23 ডিগ্রি সেলসিয়াসে গ্লিসারিনের উৎপাদক কত, 1.74, তার মানে θ1 কত, 23 ডিগ্রি সেলসিয়াস, θ2 কত, 14.74 ডিগ্রি সেলসিয়াস। আর 23 ডিগ্রিতে গ্লিসারিনের উৎপাদক কত, 1.74। এই তিনটা মান বসে আমরা আগে শিশিরাঙ্কটা বের করি।
তাহলে আমরা জানি শিশিরাঙ্ক থিটা ইকাল টু থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। থিটা ওয়ানের মান আমরা পেয়েছি কত 23, জি এর ভ্যালু 1.74, এটা তো 23, আর থিটা টু কত পেলাম 14.76। তাহলে শিশিরাঙ্ক হলো কত 8.66 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখো তো 8.66 এর সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ আছে? নাই, আছে কত 30, 23, 8, 9। তাহলে ওই যে আমাদের আগের নিয়ম, 8-এর কাছে কি আছে 9, তাহলে 9 থেকে 8 মাইনাস করে আমরা বের করে ফেলবো। 8-এর সম্পৃক্ত চাপ কত 8.92 মিলিমিটার এইচজি, আর 9-এ কত 9.22 মিলিমিটার এইচজি। তাহলে আমরা শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ এই যে 8.66কে ভেঙে দিব, ভেঙে কী করব 8 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.66 ডিগ্রি সেলসিয়াস। আর 8 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ কোশ্চেনে দেওয়াই আছে 8.92। 9 মাইনাস 8, 9-এ কত 9.22, মাইনাসের মাইনাস 8-এ কত 8.92, আর এই যে 0.66 এটা। তাহলে ক্যালকুলেটারে চাপ দিলে টোটালটা আমরা স্মল এফের মান পেয়ে গেলাম 9.118 মিলিমিটার এইচজি। এখানে কোশ্চেনে দেখো 23 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ দেওয়া আছে 20.24 মিলিমিটার। তাহলে 23 ডিগ্রি সেলসিয়াসে ক্যাপিটাল এফের মান কত 20.24 মিলিমিটার এইচজি। তো আমরা লিখতেই পারি 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ ক্যাপিটাল এফ ইকুয়াল টু 20.24 মিলিমিটার এইচজি। আর আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। এখন এই স্মল এফের মান এই যে খেয়াল করো এখানে আছে, এখান থেকে লিখে নাও 9.118, আর ক্যাপিটাল এফের মান কত 20.24। তাহলে আমরা স্যারের রুমের আপেক্ষিক আর্দ্রতা কত পেলাম 45%। কোশ্চেনের দিকে খেয়াল করো, যখন রুমের তাপমাত্রা ছিল কত 30 ডিগ্রি সেলসিয়াস, তখন আপেক্ষিক আর্দ্রতা ছিল কত 75%। এসি চালু করে যখন তাপমাত্রা কত 23 ডিগ্রি সেলসিয়াস করলেন স্যার, তখন আপেক্ষিক আর্দ্রতা পেলাম 45%। তার মানে আপেক্ষিক আর্দ্রতা অনেক কমে গেছে। আর আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা কমে গেলে কী হয়, ঘাম তাড়াতাড়ি শুকায় এবং ঠান্ডা লাগে। অতএব কক্ষের ভিতর এসি চালু করে আপেক্ষিক আর্দ্রতা 75% থেকে কমে 45% হওয়ার কারণে বিভাগীয় প্রধান স্যার আরাম বোধ করেন।